যে সময় আমি দিল্লি গেছি পড়তে, সেই সময় দিল্লি ওয়াজ নট সেফ। কেন কি সেই সময় খুব বেশি সিরিয়াল ব্লাস্ট হচ্ছিল। যিনি পিজি থেকে আমার টিচার, তিনি আমাকে ফোন করেন যে তোমরা কোথায় আছো। তো আমি বললাম আমরা রাস্তায় আছি। বললেন এই আবিকে আবি আ যাও। আমরা বুঝতে পারিনি প্রথমে, আমরা কি হয়েছে ম্যাম। ম্যাম বললেন না, দের ইজ ব্লাস্ট হো রहा है সব জায়গা। আমি সেখানে হয়তো চেষ্টা করলাম, কাউকে হসপিটালাইজ করতে হবে, আইসিইউতে এক্ষুনি হসপিটালাইজ না করলে ভদ্রলোক মারা যাবেন, এরকম সিচুয়েশন। কিন্তু আইসির বেড খালি নেই। কর্মকাণ্ড দিদির হয়েছেন যেভাবে, যে একের পর এক সোশ্যাল। আমার তো দিদিকে ভীষণ, মুখ্যমন্ত্রী তো পরে, কিন্তু আমার খুব মনে হয় যেটা উনি খুব সোশ্যাল রিফর্মার সবচেয়ে বড়। Cup of chai with Orunima, a 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 cup of chai with Orunima. নমস্কার, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। 2026 সকলের আশা করি খুব ভালো কাটছে। আমরাও জমিয়ে আমাদের পডকাস্টের শুট শুরু করে দিয়েছি এবং এই বছরের প্রথম শুটিং ডেট এই কাপ অফ চা উইথ অরুণিমাতে। আজকে আমার স্টুডিও আলো করে যাকে আমি পেয়েছি তার সম্বন্ধে কয়েকটা কথা একটু বলি। রাইট, প্রথমে বলিনি, মিসেস জুই বিশ্বাস। পরিবার তথা সমাজ সংগঠনে নারীদের ভূমিকা চিরকালই উপেক্ষিত, অথচ তারাই কিন্তু সভ্য সুশৃঙ্খল সমাজের মেরুদণ্ড। আমাদের আজকের অতিথি এই সত্যটাকেই প্রতিষ্ঠিত করার লড়াই চালাচ্ছেন। বিশাল পরিবার তার, 2 সন্তানের জননী হবার পাশাপাশি তিনি পৌর মাতাও, একই সঙ্গে বড় চেয়ারপারসনও। পাশাপাশি রয়েছে দলীয় সংগঠনের কাজও। বুঝতেই পারছেন কতটা গুরুদায়িত্ব রয়েছে এবং তিনি পালন করে যাচ্ছেন নিরলসভাবে। কিভাবে তিনি সামলাচ্ছেন সবকিছু। পরিবারের পাশাপাশি কিছু আক্ষেপও কি রয়েছে তার জীবনে, এই সবকিছুই জানবো আজকে তার নিজের মুখ থেকে। এই কাপ অফ চা উইথ অরুণিমাতে আজকে শুনে নেব আমার কাছে একজন এম্পাওয়ার্ড ওমেন সর্বদিক থেকে, জুই বিশ্বাসের কাছ থেকে। থ্যাংক ইউ জুই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এই মানে তোমার এত কর্মকাণ্ডর মধ্যে থেকে তুমি যে সময় দিয়েছো আমাদের কাপ অফ চা উইথ অরুণিমাকে, আই এম রিয়েলি ফিলিং দিস। আজকে একজন সাকসেসফুল নারী, যাকে এক অর্থে আমরা সাকসেসফুল বলি, কিন্তু সেই সাকসেসের পিছনে কত লড়াই থাকে, কত হার্ড ওয়ার্ক থাকে। দেয়ার ইজ এ নো শর্টকাট টু এনি সাকসেস। সবটাই জানবো কেমন জুয়ের নিজের মুখ থেকে। আজকে আমরা শুনে নিই, আমরা একজন ইন্টেলিজেন্ট এবং ভীষণ কি বলে একাডেমিক দিক থেকে ভীষণ স্ট্রং এবং কর্পোরেট লাইফ থেকে আসা একজন আজকে সুপ্রতিষ্ঠিত একজন পৌরমাতা এবং বড় চেয়ারপারসন, এবং আমাদের দলীয়ভাবে যদি বলতে হয় আমাদের মাননীয়া দিদির একজন সৈনিক। রাইট? তো কবে থেকে শুরু জুই, মানে প্রথমেই আমি জিজ্ঞেস করতে চাই, একটা প্রশ্ন আসে, কবে থেকে শুরু হয়েছিল এই মানে পলিটিক্যাল লাইফ? অরুণিমা অ্যাকচুয়ালি আমার বোথ সাইড ব্যাকগ্রাউন্ডে পলিটিক্যাল, তো সেই জন্য হয়তো মানে পলিটিক্সে আসার কোনো ইচ্ছে আমার সেইভাবে অর্থে ছিল না। মানে সরাসরি পলিটিক্স করব, পলিটিক্স জয়েন করব বা পলিটিক্স নিয়ে কিছু ভাবনা চিন্তা আমার ছিল না। কলেজ লাইফে নিঃসন্দেহে দিদির সেই সময় সিঙ্গুর মুভমেন্ট চলছে যখন আমি কলেজে পড়ি, এবং ছোটবেলা থেকে শুরু, সেখান থেকে একটা তো মোটিভেশন কাজ করে। তারপরে পরবর্তীকালে একের পর এক ঘটনা যেগুলো আমাদের পশ্চিমবঙ্গের বুকে সেই সময় ঘটে, সিঙ্গুর, নন্দীগ্রাম, পরপর যা ঘটছিল, সবকিছু একটা মোটিভেশন, এবং আমার মনে হয় যে সবকিছু মিলেই একটা ইচ্ছে হয়তো পরবর্তীকালে হয়। কিন্তু সে অর্থে যে ডাইরেক্ট কোনোদিনও পাবলিক রিপ্রেজেন্টেটিভ হব বা একদম সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হব, সেটা তখন সেই ধারণা বা সেই চিন্তা ভাবনা ছিল না। অ্যাকচুয়ালি আমি এখানে কলেজ আমার শিবনাথ শাস্ত্রী করার পর আমি দিল্লি চলে যাই পড়তে। তো আমার ওখানে হায়ার এডুকেশন কমপ্লিট করে আমি ওখানে চাকরি বাকরি শুরু করি সেই সময়, এবং পরবর্তীকালে আমি কলকাতায় আসি, এবং এখানে আমার যেহেতু বোথ সাইড পলিটিক্যাল বললাম, বলতে পারো 2009 সাল থেকে একটু একটু করে পলিটিক্স সম্পর্কে বিয়ের পর থেকে মোটামুটি একটু দেখছি, লোকজন আসছেন বাড়িতে এবং নানা রকম কথাবার্তা, সবকিছু একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকলে যেরকম হয়, পার্ট অফ দ্য এনভায়রনমেন্ট হয়ে গেছিলাম। তো সেটা শুনতে শুনতে তারপর তো 2010 সালে প্রথম আমি কাউন্সিলর ইলেকশনে দাঁড়াই। মানে একদম আমাদের এই মানে রাজ্য সরকারের শুরুর প্রথম দিক থেকে তুমি তার মানে ছিলে? না, রাজ্য সরকার তখন ছিল না তো, হ্যাঁ তখন আসেনি, তখন তৃণমূল কংগ্রেস অপোজিশন। আচ্ছা আচ্ছা, 2011-তে আমাদের গভর্নমেন্ট এলো, এবং
2009 সালে দিদির লোকসভা ইলেকশনের সময় আমি কিছু ক্যাম্পেইন করি সে সময়। আচ্ছা এবং কিছু প্রেস বাইর কিছু ক্যাম্পেইন ওই আমার মানে হাতে খড়ি বলতে গেলে 2009 শুরু থেকে কিছু কিছু ওই পলিটিক্যাল বাইট দেওয়া, কিছু পলিটিক্যাল ক্যাম্পেইন করা, সেগুলো শুরু হয়। তারপরে 2010 সালে ওই কাউন্সিল ইলেকশনের সময় তখন প্রস্তাব আসে ওখানে মানে কন্টেস্ট করার। সেই সময় প্রথম আমি ওই দাঁড়াই আর কি ইলেকশনে, এবং তার পরবর্তীকালে 2010 সালে ফার্স্ট কাউন্সিলর হই। এবং কাউন্সিলর হওয়ার পর আমি রেজিগনেশন দিই, কারণ আমার অফিস আমাকে ছাড়তে চাইছিল না। ও আমি ইলেকশন জেতার পর আমি অফিসকে রেজিগনেশন লেটার পাঠাই। তো ওনারা বলেছিলেন যে রিকোয়েস্ট করেছিলেন একটু দেরি করে আপনি এসে জয়েন করেন দুপুরবেলায়। বললাম যে মানে তাও opportunity ছিল। হোল টাইম করা সম্ভব নয়, সম্ভব অনেক নয়, অনেক হ্যাঁ। সময় অ্যাজ এ কনসালটেন্ট কাজ করতে পারি হুম, এখনো হুম, যেটা করি, হুম। কিন্তু অ্যাজ আ ওভারঅল পুরো দায়িত্ব নিয়ে সকাল থেকে রাত অবধি কর্পোরেটে যেরকম কাজ হয় তোমরা হয়, জানো, প্রচুর চাপ থাকে, সেটা প্রচুর, ভীষণ হ্যাঁ। চাপ থাকে। হুম। এবং যেহেতু ফিনান্স রিলেটেড ম্যাটার ছিল আমার, তো সেজন্য এটা আরো দায়িত্ব আরো বেশি। বেশি দায়িত্ব ছিল। হুম। তো সুতরাং আমার পক্ষে সেটা কন্টিনিউ করা সেই সময় সম্ভব হয়নি, কারণ তখন একটা নতুন ফিল্ডে যখন আমি ঢুকলাম পলিটিক্সে, তখন প্রাইমারিলি আমার ইচ্ছে ছিল যে এটা এই ফিল্ডটাকে নিয়ে একটু পড়াশুনো করা, এখানে একটু কিভাবে কি হবে শেখা, এবং এগুলো অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিখতে হয়। একদিনে তো কেউ কিছু শিখে যায় না। এবং যখন কাউন্সিলর হলাম তার পর ওই তোমায় বলতে পারো রাস্তায় নামতে হবে, রাস্তায় না নামলে কিছু শেখা যাবে না। একদম। প্র্যাকটিক্যাল মানে আর মানে থিওরিটিক্যাল দুটোর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। থিওরিটিক্যালি পলিটিক্যালি অনেক বড় বড় কথা আমরা বলতে পারি, ঠান্ডা ঘরে কাছে ঘরে বসে এটা করা উচিত গভর্নমেন্ট, ওটা করা উচিত নয়। বাট যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করি তখন আমরা বুঝতে পারি ডিফারেন্সটা কোথায়। তো আমার মনে হয় যে রাস্তায় নেমে কাজ না শিখলে পলিটিক্স করা যায় না। মাই গড, মানে সত্যি কথা, হয়তো তোমার এই কর্পোরেট ব্যাকগ্রাউন্ড থেকে এমবিএ সবকিছু মিলিয়ে মিশে ওই জন্য তুমি অনেকটা আয়ত্ত বেশি করতে পেরেছো বোধহয়। এই যে মানে একাধারে তোমার কর্পোরেট লাইফ, একাধারে আবার রাস্তায় নেমে নিজের প্র্যাকটিক্যাল পলিটিক্স এর আমার ব্যাপারটা অ্যাকচুয়ালি চেনা বোঝা। ওয়ার্ডটাতে না দু রকম লোকজন থাকেন। টলিগঞ্জ না, আমারটা নিউ আলিপুর। নিউ আলিপুর। আমার দু রকম লোকজন থাকেন। একটা শ্রেণী থাকেন যারা এক্সট্রিমলি পোর ব্যাকগ্রাউন্ড, একটা থাকেন এক্সট্রিমলি রিচ ব্যাকগ্রাউন্ড। এবং দুজন কম্বিনেশন, দুটো মানে এক্সট্রিম কম্বিনেশনের লোকজন থাকেন, এবং দুজনের সঙ্গেই আমি ইকুয়ালি স্বাচ্ছন্দ্য, এবং দুজনের সঙ্গেই আমি ইকুয়ালি মেলামেশা করতে পারতাম। সো এটা একটা হয়তো বলতে পারো আমার পজিটিভ ব্যাপার যে আমি ওদের সঙ্গে খুব কমিউনিকেট করি। এবং আমি কমিউনিকেশনটা এখনো করি সবার সাথে, যখনই তার সাথে রাস্তাঘাটে পথে ঘাটে দেখা হয় সবাই হাই হ্যালো কেমন আছো। আচ্ছা, আমার মনে হয় ভোটটা হয় অনেকটা পার্সোনাল রিলেশনশিপে। এমনও লোকজন আছেন ওয়ার্ডে যারা হয়তো এমপি ইলেকশনে বা এমএলএ ইলেকশনে ভোটটা আমাদের তৃণমূলকে দেন না, কিন্তু কাউন্সিলর ইলেকশনে আমাকে ভোটটা দেন, কারণ তাদের সঙ্গে পার্সোনালি আমি টাচে আছি। এরকম ঘটনা হয়। মানে এটাও কিন্তু একটা It is not a PR, it is not nothing artificial. আর্টিফিশিয়াল, মানে It is তোমার nothing ভেতর থেকে আসে। artificial. হ্যাঁ। এটা একদম মানে এরকমও হয়েছে যে অনেক সময় যে বলেছেন, মুখের উপরে বলেছেন, আমরা ভোট চাইতে গেছি ইলেকশনের সময়, नहीं ये तो हम नहीं दे सकते आपको वोट, ये तो हम सेंट्रल गवर्नमेंट को हम हमारा वहाँ पर जाएगा ভোট। পরিষ্কার মুখের উপরে বলে দেন আমি এই পার্টিকে আমি ভোট দেবো, আপনাদের তো আমি দিতে পারবো না, কিন্তু আপনি আপনাকে কাউন্সিল ইলেকশনের সময় দাঁড়ালে আপনাকে ভোট দেবো। মানে এরকম পার্সোনালি খুব তোমার সাথে খুব ভালো সম্পর্ক, এরকম ঘটনা হয়। আবার সব মিলিয়ে মিশিয়ে ভালো লাগা খারাপ লাগা সব মিলিয়েই তো প্রফেশনাল হ্যাজার্ড তো সব জায়গাতেই থাকে, সবকিছু মিলিয়ে চলছে আর কি এখনো। মাই গড, মানে আমি জুই বিশ্বাসকে অনেকদিন ধরে জানি এবং আমার খুব ইচ্ছে ছিল যে আমি ওনার পডকাস্টটা করব এবং ওনার সাকসেস স্টোরি সবার সামনে আছে, কিন্তু কোন জিনিসগুলো আমরা জানি না সেইটাই আমার অনেক দিন ধরে লক্ষ্য ছিল। আজকে মানে শুনছি তত বুঝতে পারছি যে ওনার মধ্যে কি ক্রেডিবিলিটি এক্সট্রা আছে, তার জন্য উনি আজকে এত সাকসেসফুল। কারণ সাকসেস জিনিসটা ফ্রি ডিশে বেড়ে দেওয়ার মতো নয়, সেটা অবভিয়াসলি নিজের তৈরি করা জিনিস, না হলে কখনোই সাকসেসটা ওইভাবে আসে না, তাই না? মানে আমি বলি অরুণিমা, তোমাকে কেউ তোমাকে সাজেস্ট করতে পারেন, কেউ তোমার নাম কোথাও প্রপোজাল হিসেবে দিতে পারেন, দ্যাট ইজ ওকে। কেউ কাউকে রেকমেন্ড করতেই পারেন, বাট রেকমেন্ডেশনে তুমি একবার দিতে পারো, বারবার নয়। আর 3 বা 4 বার যেটা মানে ইউ হ্যাভ টু ডু সামথিং ফর দ্য পিপল, ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর দ্য পিপল, ইউ হ্যাভ টু বি অ্যাটাচড টু দ্য পিপল। your own credibility is required, একদম দরকার। একবার তোমাকে কেউ হেল্প করতে পারে, বাট বারবার সেটা হয় না। বারবার করতে গেলে নিজেকে সেই জায়গাটা তৈরি করতে হবে, এবং লোকের সঙ্গে ইকুয়ালি তোমাকে একটা ভালো রিলেশন মেনটেন করতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে লোকের প্রবলেমে পাশে থাকতে হবে। ভালো সময় নাই থাকতে পারি আমি কারোর, কিন্তু খারাপ সময় অবশ্যই থাকতে হবে।
মানে সত্যি কথা, একজন পৌরমাতার কত দায়িত্ব থাকে, মানে সেই জায়গাকার, সেই এলাকার, না আমরা জানি সবটাই, কিন্তু সেই জিনিসটা আজকে মেনটেন করে নিয়ে যাওয়া এতগুলো বছর, ইটস নট এ ম্যাটার অফ জোক। আমার খুব ভালো লাগছে একজন এরকম এম্পাওয়ার্ড ওমেনের কাছ থেকে যে কত কিছু শেখার, মানে আমরা অনেক কিছু জানি না যেটা আমরা আরেকটা মানুষের কাছ থেকে শিখতে পারি। রিয়েলি হ্যাটস অফ টু ইউ। মানে আমার মনে হচ্ছে, মানে কথা বলতে বলতে হয় না, এটা অ্যাকচুয়ালি নট কাপ অফ এভরিবডিজ, সবাই পারেও না, এক্স্যাক্টলি, কাপ অফ টি ফর এভরিওয়ান, বাট একদম যারা আমরা এত বছর ধরে রয়েছি করছি, ইটস নাও ইটস ইজি ফর আস। আমরা উই ক্যান নট লিভ উইদাউট পলিটিক্স। একদম সত্যি কথা, দারুণ লাগছে আমার, সত্যি কথা দারুণ লাগছে। আজকে কথা বলতে ভালো লাগছে, কত কিছু বোঝা যাচ্ছে, জানা যাচ্ছে যে একজনের শুধু পলিটিক্সটা শুধু পলিটিক্স করতে আসে না, তার কতটা রিচ ব্যাকগ্রাউন্ড, একাধারে সংসার, ফ্যামিলি, সোশ্যাল অ্যাক্টিভিটি সব কিছু সামলে কি করে পারেন আমি জানি না। আমি আরো জিজ্ঞেস করি কিছু কিছু, অনেক প্রশ্ন লিখে রেখেছি আজকে। সামাজিক কাজে কি বরাবরই মানে এই যে সোশ্যাল, মানে পলিটিক্স মানে রিলেটেড টু সোসাইটি অ্যান্ড সোশ্যাল, তো এটা কি বরাবরই একটা ন্যাক ছিল যে আমি সমাজের জন্য কিছু করবো, এরকম একটা ব্যাপার ছিল? দেখো, আমি ছোটবেলা থেকে যখন স্কুলে পড়ি তখন থেকে খুব অ্যাক্টিভ বলতে আমি এক্সট্রা কারিকুলারে খুব অ্যাক্টিভ। ইউথ পার্লামেন্ট থেকে শুরু করে যত কম্পিটিশন, মানে আমার মানে এসে কম্পিটিশন, হ্যান্ড রাইটিং কম্পিটিশন, এমন কোনো কম্পিটিশন নেই, পোস্টার কম্পিটিশন, ড্রয়িং কম্পিটিশন, মানে আমার বাড়িতে মানে ভর্তি সার্টিফিকেট। মানে তুমি, তো আমি বরাবর খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করি, সমস্ত কম্পিটিশনে করতামও ছোটবেলা থেকে। আর একদম ছোটবেলায় দেখো সবারই তো একটা ইন্সপিরেশন থাকে, আমার বাবা, আমার মা আমার ইন্সপিরেশন। মাই মাদার ইজ অলসো ওয়ার্কিং লেডি, শি ইজ নট আ হাউস ওয়াইফ। আমি আমার মাকে কোনোদিনও বাড়িতে বসে দেখিনি যে আমার মা বাড়িতে আইডলি বসে আছেন, গসিপ করছেন, গল্প করছেন, চা খাচ্ছেন, টিভি দেখছেন, সিরিয়াল দেখছেন, নো নেভার। শি ইজ ভেরি অ্যাক্টিভ লেডি, টাচউড টিল ডেট। তো আমি খুব ওটা দেখে আমার মার জীবনযাত্রা আমাকে খুব ইন্সপায়ার করেছে, এবং আমার বাবা মোটিভেশন কাজ করেছে। কেন সেই সময় যে সময় আমি দিল্লি গেছি পড়তে, সেই সময় দিল্লি ওয়াজ নট সেফ, দিল্লি ওয়াজ নট সেফ ফর দ্য ওমেন, দিল্লি ওয়াজ নট সেফ। কেন কি সেই সময় খুব বেশি সিরিয়াল ব্লাস্ট হচ্ছিল, এবং আমি দিল্লিতে দুবার সিরিয়াল ব্লাস্ট ফেস করি। হ্যাঁ, মানে আমার 5 মিনিটের এদিক ওদিকে সরোজিনী নগর মার্কেটে যেবার সিরিয়াল ব্লাস্ট হলো, 5 মিনিট আগে আমি ওখান থেকে অটোতে উঠি। মানে চারটা আমরা সব বন্ধুরা গেছিলাম দিওয়ালির আগের দিন, তো ছোট্ট গল্প বলছি। সেখানে গিয়ে আমরা ওই দিওয়ালির আগের দিন সব, যেহেতু নন বেঙ্গলি বেশি দিল্লিতে আমার বন্ধুরা ছিলেন, তারা বলেছিল আমরা চাঁদি কিনতে যাবো। চাঁদি ওরা কেনে দিওয়ালিতে, যেহেতু ধনতেরাসের আগের দিন। তো আমরা গেছিলাম সেই সময়, এবং ওরা সব চাঁদি ভাঁধে নিল, আমি কি করবো, আমি একটু ব্যাগ ট্যাগ এসব দেখছি। তো যাই হোক, এইসব দেখে থেকে যখন আমরা উঠলাম ফাইনালি, ওখানে তো ট্যাক্সি পাওয়া যায় না, অটোগুলো ট্যাক্সির মতো চলতো, তো আমরা অটোতে উঠলাম। তো তখন আমার যিনি পিজি থেকে আমার টিচার, তিনি আমাকে ফোন করেন যে তোমরা কোথায় আছো। তো আমি বললাম আমরা রাস্তায় আছি। বললেন এই আবিকে যাও। আমরা বুঝতে পারিনি প্রথমে, আমরা কি হয়েছে ম্যাম। ম্যাম বললেন না, দের ইজ এ ব্লাস্ট হো রহা হ্যায় সব জায়গা। আমি মানে তখন শুনছি অলরেডি 2-3টে ব্লাস্ট হয়ে গেছে। তখন যতক্ষণে আমরা সরোজিনী নগর মার্কেট ছাড়ি ততক্ষণে সরোজিনী নগর মার্কেটেও ব্লাস্ট হয়, মানে 5 মিনিট ফ্র্যাকশন এদিক ওদিকে ব্লাস্ট হয় আর কি সরোজিনীতে। তো ইট ওয়াজ নট সেফ সেই সময়, এবং একটা পুরো রাত ওখানে কোনো ইন্টারনেট, কোনো মোবাইল পরিষেবা ছিল না। সেদিনকে রাত্রে আমার বাবা মা যোগাযোগ করতে পারিনি আমার সাথে, যে আমি কোথায় আছি, কেমন আছি, তো জানতে পারিনি। তো ইট ওয়াজ আ মিজারেবল সিচুয়েশন দ্যাট টাইম। তাছাড়াও ধরো আমি একবার অফ ক্যাম্পাস ইন্টারভিউ দিচ্ছি, আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের ইন্টারভিউ ছিল, কস্তুরবা গান্ধী মার্গে, ওদের সবচেয়ে বড় অফিস যেটা ছিল আইসিআইসিআই প্রুডেন্সিয়ালে। রিটেন এক্সাম আমাদের জাস্ট স্টার্ট হয়েছে, শুনলাম দেয়ার ইজ আ হক্স কল, মানে ইট ওয়াজ আ হক্স কল। পরে জানলাম আমাদের এসে এক্সামিনার বললেন এক্ষুনি ইভ্যাকুয়েট করতে হবে বিল্ডিং, বিকজ দেয়ার ইজ আ বম্ব। যতক্ষণ আমরা ওই লিফটের কাছে পৌঁছলাম দেখলাম স্ট্যাম্পেড হওয়ার মতো অবস্থা। জুতো হাতে করে নিয়ে, মানে সিঁড়ি দিয়ে রীতিমতো করে আমাকে নামতে হলো 14 তলা বিল্ডিং থেকে। পুরো অ্যাম্বুলেন্স, বম্ব ডিসপোজাল স্কোয়াড, ফায়ার ব্রিগেড সব দেখছি মজুদ রয়েছে। মানে এত খারাপ মানে সিচুয়েশন, এরকম দুবার আমরা ফেস করি। তো যাই হোক, তো সেই সময় সেফ ছিল না দিল্লি মেয়েদের জন্য খুব একটা। তবুও আমার বাবা তখন আমাকে কিন্তু পাঠিয়েছিলেন সে সময় পড়তে। মানে সেই ব্রেভারিটা বাড়ি থেকে আসে, বলে না, একদম। আমার বাবা যদি সাহস করে সেই সময় আমাকে না পাঠাতেন বা আমাকে একটা অপরচুনিটি না দিতেন, হয়তো আমার জীবনটা আজকে অন্যরকম হতো। বাবা মার সত্যি কথা বলতে কি বলে না, যে কোনো কিছু শুরু হয় বাড়ি থেকে। আজকে বাবা মা সেই ডাকাবুকো ব্যাপারটা মা বাবার মধ্যে ছিল বলে আজকে মানে রিয়েলি
আমরা হ্যাঁ। জুই বিশ্বাসকে I'm পেয়েছি। lucky that Lucky I'm আমরা। only child. হ্যাঁ। কিন্তু অ্যাজ আ অনলি চাইল্ড ওরা আমাকে কখনো ট্রিট করেনি, বলেনি যে মেয়ে তো বাড়ির কাজ করতে হবে, বাড়ির কাজকর্ম শিখতে হবে। ইনফ্যাক্ট মাই ফাদার ওয়াজ নেভার অ্যালাউড মি টু দ্য কিচেন। উনি ভয় পেতেন যে আমার মেয়ে কিচেনে গেলে বোধহয় কিছু একটা হাত পুড়িয়ে দেবে। Oh my God! আমি খুব একটা ওই বাড়ির কাজকর্ম সেই সময় করতাম না, মানে পারতাম না না এরকম না, রান্না আমার পারতাম করতে, একদম। জানতাম, কিন্তু বাবা যখন চাইতেন না যে আমি রান্নাঘরে যাই। মানে ওয়ার্কিং ওমেন, মা যখন একজন ওয়ার্কিং ওমেন হয় সেটা দেখে আমাদের বড় হওয়া, তো আমাদের মধ্যে ওই জিনিসটা কিছু ইনবিল্ট চলে আসে বোধহয় ছোটবেলা থেকে, না? একদম। আমারও মা ওয়ার্কিং ওমেন ছিলেন, তো সেই জন্যই মানে ওই বসে থাকাটা তুমি যেটা বললে হ্যাঁ। যে বসে লেজার টাইম পাস করছে এ করছে, ওই জিনিসটা দেখিনি। তো আজকে একজন কি বলবো সো ব্রেভ লেডি একজন, তাই আজকে সে এত বড় লিডার, রাইট? আর আমরা মেয়েরা যারা এখন বলছি যে কেন পিছিয়ে পড়ছে, তো তোমরা দেখো, তোমরা এই স্টোরিগুলোই শোনো, যে এই ব্যাক অফ দা সাকসেস স্টোরিতে যে এই স্টোরিগুলো থাকে, এগুলোই দেখার জন্য কাপ অফ চা উইথ অরুণিমা চোখ রাখতে হবে। সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল শিগগিরই। পরের প্রশ্নে চলে আসি। জুই, পড়াশোনায় তুমি যথেষ্ট ভালো ছিলে, তাই তো? শিক্ষা জগতে কেরিয়ার গড়ার কথা, মানে তুমি যখন শুনেওছি, আমি তোমার কাছ থেকেও শুনছি, আগেও আমি জানতাম তুমি খুব ইন্টেলিজেন্টও ছিলে, পড়াশোনায় বরাবরই ভালো ছিলে, ভালো মেয়ে ছিলে। চেষ্টা করেছি, হ্যাঁ, জানি না কতটা কিন্তু করতে তোমার কি পেরেছি। কখনো মনে হয়েছে যে আমি মানে একাডেমিকে আমার কেরিয়ার করব বলে মনে হতো কখনো? হ্যাঁ, অ্যাকচুয়ালি অরুণিমা সেই সময় না আমি একাডেমিক্যালি ক্যারিয়ার করব বলে না, অ্যাকচুয়ালি আমি দুটো অপশন ছিল, তোমরা জানোই সেটা। হুম হুম। একটা ছিল কর্পোরেট জয়েন করার, একটা হুম। ছিল ক্যারিয়ার একাডেমিকে করা। Academic। তো আমাকে তখন আমি একটা অফার পেয়েছিলাম, সেই সময় শিলচরে ফার্স্ট সিকিম মণিপাল ইউনিভার্সিটি ফার্স্ট ব্রাঞ্চ খুলছিল ওরা। হুম। তো দে অফার্ড মি অ্যাজ আ লেকচারার দেয়ার। তো ওরা বলেছিল যে আপনি যান, সবকিছু আমাদের, মানে আপনার মানে আপনার থাকা, হস্টেল, ফুডিং, আপনার ফ্লাইট ফেয়ার, বছরে একবার না দুবার ফ্লাইট ফেয়ার এন্ড অল এভরিথিং উইল টেক কেয়ার অফ। সেই সময় আমার অফার ছিল আমাকে অ্যাজ আ ফ্যাকাল্টি জয়েন করার, অ্যাজ আ লেকচারার জয়েন করার। কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো, তখন আমি একটা ছোট মানে জাস্ট মানে শুরু করছি কেরিয়ারটা, আমি সেই সময় ভাবলাম যে লেকচারার ফ্যাকাল্টি এগুলো হওয়ার জন্য আরেকটু বয়স, আরেকটু অভিজ্ঞতা দরকার, আগে একটু কর্পোরেটটা করে নিই, এক্সপিরিয়েন্সটা গেইন করে তারপরে যাব। সেই সময় আমি খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না অ্যাকচুয়ালি। এখন হয়তো বোঝা যেতে পারে ইউ আর ডেস্টিন ফর পলিটিক্স এন্ড অল। বোধহয় তাই, ভাগ্যে ঈশ্বর তো কিছু লিখে রাখেন। একদম। আচ্ছা, যেটা পলিটিক্যাল লিডার, সাকসেসফুল মানুষ, মা, মেয়ে, অনেকগুলো ক্যারেক্টার একটা মানুষের মধ্যে। সন্তানদের মানে সারাদিনের ব্যস্ততা, সন্তানদের দেখাশোনা, পরিবারের অন্য সব অ্যাক্টিভিটির পর সবকিছু পলিটিক্সকে মেনটেন করে সবগুলো সামলানোর ইন্সপিরেশনটা দিনের শেষে? আমার মনে হয় সবচেয়ে বড় কথাটা হচ্ছে ব্যালেন্সিং। কেরিয়ার থাকবে, কেরিয়ার কোথাও যাচ্ছে না কারণ। আর তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট, দেখো সাকসেসফুল সবাই হতে চায়। সে যে পড়াশুনো করেছে, যে কষ্ট করে পড়াশুনো করেছে, ইনফ্যাক্ট আমার বাবা যখন আমাকে হায়ার এডুকেশন করতে পাঠান, আমি কিন্তু সে সময় এডুকেশনাল লোন নিয়ে পড়তে গেছিলাম। আমার বাবা কিন্তু আমাকে বলেছিলেন লোনটা তোমাকেই পে করতে হবে চাকরি করে। তো আমার ব্যাক অফ দ্য মাইন্ড ছিল যে আমাকে আমার বাবা পাঠিয়েছেন পড়তে, হায়ার এডুকেশন করতে, কিন্তু যে লোনটা আমি এত লাখ লাখ টাকা যে লোনটা নেওয়া হয়েছে পড়ার জন্য, হায়ার এডুকেশনের, সেটা আমাকে পেমেন্ট করতে হবে, আমাকে জব করতে হবে, আমাকে এস্টাবলিশ হতে হবে। তো সব কিছু ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল যে আমাকে এটা এগুলো করতে হবে। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে তুমি যে বললে যে রিলেশন, পরিবার, এগুলো কি করে, অবভিয়াসলি রিলেশনশিপের একটা ভ্যালু দেওয়া দরকার আমাদের। আমার মনে হয় ফার্স্ট প্রায়োরিটি এখনো আমার কাছে আমার প্রত্যেকটা রিলেশনশিপ যারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন, সে আমার বাবা তো চলে গেলেন, ততদিন বেঁচে ছিলেন, বাবা ওয়াজ দ্য প্রায়োরিটি লিস্টে, টপে ছিলেন। কেন, উনি অনেক স্যাক্রিফাইস করেছেন লাইফে আমার পড়াশুনো, আমার সবকিছু দেখার জন্য। মানে আমি যেখানে ছিলাম, বাবা মার স্যাক্রিফাইস ছাড়া এটা সম্ভব নয়। তাছাড়া আমার মা, এখনো আমি আমার মায়ের সঙ্গেই থাকি। তো আমি জানি না, এখনো অনেক কিছু শুনতে পাই এই ফেসবুক খুললে, ইউটিউব খুললে, কি মার সঙ্গে থাকতে পারছে না বলে লোক সুসাইড করতে যাচ্ছে, দেয়ার ওয়াজ নো হাজবেন্ড মেনে নিচ্ছে না। আমার এইসব শুনলে ভীষণ রিডিকুলাস মনে হয়। হ্যাঁ, সত্যি আই তাই। ফিল রিডিকুলাস বিকজ আমার মনে হয় এগুলো কোনো এক্সকিউজই হতে পারে না। বাবা মার জায়গাটা কেউ নিতে কেউ পারে না, নিতেই পারে কখনো। না, একদম তাই। মাই থাকবেন সারা জীবনে, মায়ের জায়গায় অন্য কেউ আসতে পারে না। মাকে দেখতে হবে, মাকে কাছে রাখতে হবে, নট অনলি অ্যাজ আ অনলি চাইল্ড, তার জন্য নয়,
যদি আমি অন্য ছেলে নাও নাও হতাম হতাম। তাহলেও আমি মাকে দেখতাম এবং মাকে জিজ্ঞেস করতাম যে তুমি আমার সঙ্গে থাকবে কিনা। ও মাই গড। আমার মনে হয় যে এটা আমাদের রেসপন্সিবিলিটি, যে রিলেশনশিপ গুলো আমার সঙ্গে রয়েছে, যার জন্য আমার এই পৃথিবীতে আসা, আমার বা অস্তিত্ব, যাদের আমার জন্য পৃথিবীতে আসা, যে অস্তিত্ব লড়াই যেটা আমরা সবাই করি শিখেছি, সেইগুলো সব থেকে বেশি ভ্যালুয়েবল। কেরিয়ার করতেই হবে কিন্তু নট অ্যাট এনি কস্ট, এটা আমি বিশ্বাস করি না। যে মা বাবার এগেইনস্টে কিছু নয়। না, পরিবারের ভ্যালু, একটা ভ্যালু তো থাকে, ফ্যামিলি ভ্যালু থাকে, রিলেশনশিপের একটা ভ্যালু Value দেওয়া থাকে। উচিত। আমাকে যারা 1% ভ্যালু দেয়, আমি তাদের চেষ্টা করি 100% ভ্যালু ফেরত দেওয়ার, এটা আমার চেষ্টা। এবার কেউ সেটা নেবে না, কেউ গ্রহণ করবে কি করবে না তার ব্যাপার। সত্যি কথা, মানে আমি যত কথা বলছি আমি রিয়েলি আপ্লুত। মানে চিন্তা ভাবনার কতখানি ডিফারেন্স। মানে একজন মানুষ তার বিয়ে করার পর নিয়ে কত কন্ট্রোভার্সি আমরা সোশ্যাল মিডিয়াতে আজকাল দেখি না। সো অ্যাপার্ট ফ্রম দিস, আমি এখন এখানেই মাথা দিতে চাই অনেস্টলি স্পিকিং। তো জুই, এই যে সব দিক সামলে তোমার ইন্সপিরেশন মা, এবং তোমার যে ভ্যালুয়েবল তোমার রিলেশনস গুলো, সন্তান, ফ্যামিলি সবকিছু নিয়ে, আরেকটা জিনিস বিশেষ করে জানার, একজন মা হোম মেকার হিসেবে, হোম মেকার একদিকে, তুমি মা একদিকে, আর পলিটিক্যাল লিডার একদিকে, মেয়ে একদিকে, এই যে এই এতগুলো ক্যারেক্টারের মধ্যে তুমি কোনটাতে নিজেকে সবচেয়ে বেশি সাকসেসফুল বলে মনে করো? আমি আবার বলছি যে সাকসেস ওইভাবে মাপা যায় না। হ্যাঁ। তুমি যদি আমার মেয়েদের কাছে জিজ্ঞেস করো, তাহলে আমার মেয়েরা বলবে মাই মম ইজ দ্য বেস্ট মম ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, মেয়ে বলবে এটা? মেয়েরা বলবে, দুই মেয়ে একই কথা বলবে। আচ্ছা, আবার তুমি আমার মায়ের কাছে জিজ্ঞেস করো গিয়ে, তো আমার মা বলবে হ্যাঁ আমার মেয়ে আমার জন্য যথেষ্ট কেয়ারিং, যা যা করে সব করে, দেখাশুনো করে না, এভরিথিং, শি উইল টেল লাইক দ্যাট। আবার তুমি যদি আমার ওয়ার্ডে গিয়ে জিজ্ঞেস করো একটা সাধারণ লোকজনকে যে আপনি কি এই পরিষেবাটা কাউন্সিলর থেকে পান, বা আপনি কি এটা কাউন্সিলরকে ফোন করলে পান 24 ঘন্টায় কোনো সময়, ওনারা বলবেন হ্যাঁ পাই। তো তুমি যদি বলো তাহলে সাকসেসফুলি ইকুয়ালি তুমি সবটাই সাকসেস হতে পারো, কিন্তু আবার হ্যাঁ অনেক সময় আমরা ভগবান নই, 100% কাজ তো আমরা করতে পারি না। এটাও হয় অনেক সময় যে মাথা থেকে বেরিয়ে গেল, বা অনেক সময় এটাও হয় যে আমরা হয়তো চেষ্টা করলাম কিন্তু কাজটা করে দিতে পারলাম না, বিকজ সেই অবধি পৌঁছানোর রিচটা আবার নেই, কারণ আমাদেরও তো একটা ব্যারিয়ার রয়েছে। সেখানে হয়তো চেষ্টা করলাম, কাউকে হসপিটালাইজ করতে হবে, আইসিইউতে এক্ষুনি হসপিটালাইজ না করলে ভদ্রলোক মারা যাবেন, এরকম সিচুয়েশন, কিন্তু আইসিইউর বেড খালি নেই। এবার তুমি তো কোনো পেশেন্টকে আইসিইউ থেকে সরিয়ে নিয়ে ওখানে কাউকে ভর্তি করতে পারবে না। মানে দিস আর দ্য থিংস যেগুলো আমাদের করে যেতে হয়, কিন্তু এগুলো হার্ডেলস, এগুলো তো হার্ডেলস চলবেই, কিন্তু হার্ডেলস তো লাইফে থাকবেই, কিন্তু তা সত্ত্বেও যে প্রত্যেকটা জায়গায় সবাই মত প্রকাশ করছে নিজ নিজ ভাবে যে আমার মা দ্য বেস্ট মমি, আমার মেয়ে আমার সবকিছু খেয়াল রাখছে, এখানেই সাকসেসটা পরিমিত করা হয়। এটা সাকসেস বললে এটা সাকসেস, এটা ভালো লাগার জায়গা বললে আমার ভালো লাগার জায়গা। তো একজন মানুষ, আমরা যাকে সোশ্যাল মিডিয়াতে দেখছি, আমি তো সবভাবে যখন মানুষটাকে দেখি বা তোমাকে যখন আমি ফলো করি, তখন দেখি মেয়েদের নিয়ে ট্রাভেলিং এও যাচ্ছ, পুরো একদম ফুল ফ্লেজেড পলিটিশিয়ান, বক্তৃতা দিচ্ছ, তারপরে যা কিছু সামাজিক কাজকর্ম ওয়ার্ডে যেসব থাকে সেগুলোও করছো। মানে ভালো লাগে যখন তোমাকে দেখে মানুষ গ্রেটফুল, আই এম থ্যাঙ্কফুল যে এত লোক সোশ্যাল মিডিয়া আমাকে ফলো করে। সত্যি কথা, সোশ্যাল মিডিয়া না থাকলে তো মানুষ সবকিছু জানতে পারতেন না। একদম আগেকার দিনে দেখো এগুলো তো জানানোর কোনো উপায় ছিল না। এখন সোশ্যাল মিডিয়াতে অনেক লোক অনেক কিছু ফলো করে, এবং আমি এক এক সময় খুব খুশি হই, মানে জেনেও যে আমি নিজের সম্পর্কে বোধহয় জানি না এত কিছু। আমি কোথায় বেড়াতে গেছিলাম আমায় বলে দিচ্ছে যে দিদি আপনি অমুক দিন ওখানে বেড়াতে গেছিলেন না, আমি বললাম হ্যাঁ কোথায় গেছিলাম বলে। মানে দ্য ওয়ে পিপল ফলো ইউ, মানে সত্যি কথা বলতে, হ্যাঁ সত্যি এটা শোকেস হচ্ছে বলে দেখো তোমাকে ফলো করছে কেন, মানুষ কিছু ফলো করার মতো থাকে বলেই তো মানুষকে ফলো করে। আর সত্যি কাজ কর্মকাণ্ড, এটা ভালোবাসা, এটা ভালোবাসা, আশীর্বাদ একদম রিয়েলি একদম। আমি সত্যি কথা, এটা আমার পডকাস্ট, আমাকে কোথাও আই এম নট আনসারেবল ফর দ্যাট, বাট রিয়েলি আই এম ফিলিং সো মানে গ্রেটফুল টু গড। আমি এর স্মার্ট মহিলার সাথে কথা বলছি, রিয়েলি বিশ্বাস করো বন্ধুরা, বাড়তি কথা ভাবলে তোমরা বাড়তি ভাববে। মানে একজন মহিলা, মানে আমরা যেরকম তথাকথিত লোকজন বলে শি ইজ সাচ এ স্মার্ট লেডি, মানে এত স্মার্টনেসটা বোধহয় তার কর্মকাণ্ডেতে সব জায়গায় প্রকাশ পাচ্ছে, এভাবে প্রতিফলন হচ্ছে।
স্মার্ট কিনা জানি না, আই তবে সো হ্যাঁ, হ্যাপি। মানে আজকের আমি পডকাস্টটা করে খুব আনন্দ পাচ্ছি লিটারেলি। একটা লিখে রেখেছি এই প্রশ্নটা, একজন রাজনীতিক হিসেবে এই মুহূর্তে আহ, কোন চ্যালেঞ্জটা তোমাকে এখন ভাবাচ্ছে কি, বা ভাবাচ্ছে যদি, তাহলে কেন, অ্যাট দিস সিচুয়েশন, টুডেজ ডেটে? দেখো সিচুয়েশন তো পাল্টায়। এখন একরকম সিচুয়েশন আছে, 1 ঘন্টা পর আবার একরকম সিচুয়েশন আসবে। সিচুয়েশন ঘন্টায় পাল্টায়, আমাদের পলিটিক্সেও তাই। একদিন একরকম সিচুয়েশন, কোনোদিন তোমার দিন হলো, তোমার পরে গেল সিচুয়েশন, কোনোদিন তোমার দিন হলো না, তোমার এগেনস্টে গেল টোটাল সিচুয়েশন। কিন্তু সব রকম সিচুয়েশনের জন্যই তৈরি থাকতে হয়। ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার ফর এভরি সিচুয়েশন। কোনোদিন আমার সকাল থেকে উঠে দেখলাম যে খুব স্মুথলি চলছে, কোনো প্রবলেম নেই। আবার কোনদিন দেখলাম রাত্রেবেলা আগুন লেগে গেল, সারাদিন কাজকর্ম করে বাড়ি ফিরলাম, দেখলাম কোথাও একটা আগুন লেগে গেল, আবার সেখানে যেতে হচ্ছে, দৌড়তে হচ্ছে। তো সিচুয়েশন তোমার হাতে নেই, আমার হাতে নেই, কিন্তু সিচুয়েশনে আমরা কিভাবে রিয়াক্ট করব সেটা আমাদের হাতে আছে। আচ্ছা, মানে সেটা তো আমরা জানছি। এবার আরেকটা প্রশ্নতে চলে আসি ডিরেক্ট, যেটা সামনে আমাদের ভোট। কি মনে হচ্ছে তোমার, মানে আজকে আমাদের একজন তৃণমূল কংগ্রেসের আমাদের মাননীয়া দিদির একজন, তুমি কি বলে সৈনিক, পার্ট অফ টিম। তো এই সামনের ভোট মানে কি, মানে মনে হচ্ছে কি, একটা হয় না গেজিং, কি হতে পারে? না দেখো, আমি অরুণিমা, আমি কোনো অ্যাস্ট্রোলজার নই, আমি বলতে পারবো না যে এক্স্যাক্টলি কতগুলো সিট আমরা পাবো, কতগুলো অপোজিশন পাবে। বাট দ্য থিং ইজ দ্যাট যা কাজকর্ম যা হয়েছে আমাদের, যেভাবে আমাদের কর্মকাণ্ড দিদির হয়েছে, যেভাবে যে একের পর এক সোশ্যাল, আমার তো দিদিকে ভীষণ, মুখ্যমন্ত্রী তো পরে, কিন্তু আমার খুব মনে হয় যেটা উনি খুব সোশ্যাল রিফর্মার, সবচেয়ে বড়। মুখ্যমন্ত্রী তো অবশ্যই, কিন্তু সোশ্যাল রিফর্মার, সেইভাবে যেভাবে সোশ্যাল রিফরমেশন গুলো হয়েছে, যেগুলো একটার পর একটা কাজ যেগুলো করেছেন উনি গরিব সাধারণ লোকের জন্য, আমার মনে হয় তার প্রতিফলন তো ভোট বাক্সে নিশ্চয়ই হবেই। কোথাও কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে, আমি অস্বীকার করছি না যে সব ঘটনা আমাদের ফরে আছে, কোনো ঘটনা আমাদের এগেনস্টে নেই। এরকম প্রচুর ঘটনা আছে যেগুলো আমাদের এগেনস্টেও রয়েছে, কিন্তু আমরা চেষ্টা করব যে মানুষকে পরিষেবা দিয়ে, মানুষকে ভালোবেসে, মানুষকে বুঝিয়ে সেই ভোটগুলো নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের পক্ষে আনার। ওয়াও, তার মানে ভেরি পজিটিভ। উনি একজন পজিটিভ মানুষ হিসেবে সত্যি কথাই আমরা মুখিয়ে থাকলাম আগামী দিনের ভোটের কি রেজাল্ট আছে। আমরা পজিটিভটাই ভাববো সব সময়, এবং যেটা আমাদের মাননীয়া দিদি আমাদের কিন্তু সকল প্রতিটি মেয়ের ইন্সপিরেশন। হ্যাঁ, এটা মানে আমিও একজন ছবির জগতের মানুষ, সেই হিসেবেও উনি একজন লিডার এবং ওমেন লিডার, যেখানে মানুষের টেনশন তৈরি করে দেয় দেশব্যাপী। সে একজন সত্যিকারের সাকসেসফুল একজন লিডার ইন দ্যাট ওয়ে। তো হ্যাঁ, একদম নন পলিটিক্যাল লোক হিসেবেও আমি এটা বলতে পারি, আমিও ফলো করি ওনাকে, যে কি করে মানুষটা পারে। হ্যাঁ, মানে এই বয়সেও এসে আজকে মানে অনেক পুরুষ, এই পুরুষ শাসিত সমাজে অসম্ভব এনার্জি লেভেল, এবং সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে ইচ্ছে, কাজ করার যে ইচ্ছেটা মানে ইম্পর্টেন্ট। আমরা যেটা জানি জুই, যে there is no shortcut to any success. আমাদের প্রচুর হার্ড ওয়ার্ক, প্রচুর, যেটা শুনলো সব দর্শক বন্ধুরাও সবাই জানলো, শুনলো। এবং কথাটা হচ্ছে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছো, আগামী দিনের মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি? অ্যাজ এ পলিটিশিয়ান তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? একটা হয় না নিজের একটা একটা তো বলেই দিলে তুমি নিজেই, there is no shortcut. প্রচুর পরিশ্রম করতে হয়, ইনফ্যাক্ট প্রচুর রোদে জলে বৃষ্টিতে বেরিয়ে, আমাদের প্রাকৃতিক দুর্যোগ হোক, যাই হোক, কোভিড হোক, ইনফ্যাক্ট কোভিডের টাইমে বোধহয় আমি আমার জীবনে সবচেয়ে বেশি কাজ করেছি। তো যখনই কোনো প্রবলেম হয়, মানে জনতার উপরে বা জনসাধারণের উপরে, তখন কিন্তু জনপ্রতিনিধিদের সেই দায়িত্ব থেকে যায় জনতার পাশে থাকার, জনসাধারণের পাশে থাকার। তো আমার মনে হয় যে ডিফিকাল্ট টাইমেই মানুষ, দেখো যদি আজকে আমাকে পায়, তাহলে ওরা কিন্তু এটা মনে রাখবে, কি কার মেয়ের বিয়েতে গেলাম, কি কার ছেলের বিয়েতে গেলাম, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, একদম ঠিক তাই। বাট কারো যখন প্রবলেম হলো কোনো, তখন আমি সেখানে তার জন্য কিছু হেল্প করতে পারলাম কি পারলাম না, দ্যাট ইজ ক্রাইটেরিয়া। প্রত্যেকটা জনপ্রতিনিধিরই সেটাই মনে হয় ক্রাইটেরিয়া, আমার মনে হয়। আর জনগণ ভালো মন্দ ভালোই বোঝে। তো সেটা অবশ্যই তারা জানেন যে কি করতে হবে না করতে হবে। আর জনপ্রতিনিধি হিসেবে আমার অনেক বছর হয়ে গেছে, 15-16 বছরের বেশি হতে চললো। সুতরাং আরেকটু ব্রড স্পেকট্রাম, মানে আরো ব্রড স্পেসে যদি কাজ করার সুযোগ পাই ইন ফিউচার,
সেটা তো অবশ্যই প্রত্যেকেরই জীবনের লক্ষ্য থাকে। তো আমারও একটা লক্ষ্য রয়েছে যে আর একটু বড় সুযোগ যদি পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আরো বেশি করে আরো কিছু মানে লোকজনের আরো সার্ভ করা যাবে। তো মানে আমরা মুখিয়ে রইলাম, আমরা সেই জায়গায় দেখার জন্য জুই বিশ্বাসকে আরো অনেক বৃহৎ আকার ভাবে উনি মানুষের সাথে মানুষের পাশে দেখবো আমরা জুই বিশ্বাসকে আগামী দিনে, এবং আবার একটা পডকাস্ট করব, নতুন পডকাস্ট, তখন আরো লেন্দি হবে সেই পডকাস্ট আরো, তাই না? আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যেতে যেতে আমাদের সমাজ ডিজিটাল দুনিয়া, সবাই খুব স্মার্ট, সবার হাতে হাতে স্মার্টফোন, সবকিছুই চারিদিকে স্মার্ট, কিন্তু আজকের দিনে মানসিকভাবে যেন স্মার্টনেসটা কোথাও আমাদের যুব সমাজের কমে যাচ্ছে, কেন জানি না। আমরা যারা 70s 80s এ বর্ন, তারা এরকম মানে একরকম ভাবে চলছি, সেখানে আজকের জেনজি যাদেরকে বলছি আমরা, বা 90s বর্ন, এইসব শিশুদের মধ্যে, মানে মহিলা পুরুষদের মধ্যে বেশি দেখছি এটা গিভ আপ করার অ্যাটিটিউড। অ্যাজ এ মানে লিডার আমি বলবো, জনপ্রতিনিধি তুমি প্রথমে, তারপরে তুমি একজন সাকসেসফুল মানুষ, তারপরে একজন সাকসেসফুল মহিলা, সবভাবে তুমি কি বলতে চাও এই সমাজকে, এই যুব সমাজকে? যদি বলি তাহলে জেনজির কথায়, বা এখনকার বাচ্চাদের কথা বলে আমরা জেনজি, আমার মেয়েও বলে সেটা আমরা জেনজি, ইউ ডোন্ট নো দিস, ইউ ডোন্ট নো দ্যাট, মনে হয় আমি বোধহয় কোনো সময় ডাইনোসরের স্পিরিট থেকে এসেছি। তো বাট হ্যাঁ, ওদের সঙ্গে কথা বলতে হবে, একটা মেন্টাল গ্যাপ তৈরি করা যাবে না কোথাও। আমার মনে হয় আজকালকার বাচ্চারা অনেক বেশি ফোকাসড, ক্যারিয়ার ওরিয়েন্টেড। আমরা বোধহয় অতটা ফোকাসড ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিলাম না। আমরা হয়তো ক্লাস 10-12 এর পরে ভেবেছিলাম যে আমরা এই স্ট্রিম নিয়ে পড়াশোনা করব, কি আমরা এটা করতে চাই, ওটা করতে। ওরা এখনই মানে খুব ছোট টিনেজের মধ্যে ওরা তৈরি করে নেয় মানে নিজেদের মেন্টালি যে আমরা এটা করব ওটা করব, কিন্তু যখন সেটা ওরা ওই ডিমান্ড যেটা ওদের মনের মধ্যে তৈরি হয় ফুলফিল করতে পারে না, তখন গিয়ে একটা কোথাও আমার মনে হয় যে একটা সংঘর্ষ, একটা মানসিক অশান্তি নিজেদের মধ্যে তৈরি হয়, একটা স্টেবিলিটির প্রবলেম হয়। তো আমার মনে হয় যে দেখো, এত আজকালকার দিনে কম্পিটিশন এত বেশি। আমাদের সময় না ওই আমরা যখন 80% পেতাম, আমরা যদি ওখানে লেটার মার্কস পেতাম আমরা খুশি ছিলাম। এখন তো দেখো 99% ওরা খুশি নয়, 98% বাচ্চা খুশি নয়, 97% খুশি নয়। আমি এটাই মানে ডিফারেন্সটা দেখি মাঝে মাঝে, যে কেন 100-100ই পেতে হবে, কেন 99% কি প্রবলেম, 98-এ কি প্রবলেম? এই যে একটা কম্পিটিটিভ ব্যাপার চলে এসছে এত বেশি, এটাতে একটা মেন্টাল স্ট্রেস ওদের তৈরি হয়েছে জীবনে। এটা শুধুমাত্র আমি পড়াশোনার কথা বলছি, মানে আমি চাকরি কেন ওটা পেলাম না, কেন ওখানে চান্স পেলাম না, আমি এই চাকরিটা করতাম, ও আমার জায়গায় ও পেয়ে গেল, আমি পেলাম না। তো দেখো, দুটো তিনটে জিনিস আমাদের ছোটবেলা থেকে বোঝাতে হবে বাচ্চাদের, সবাই ইউনিক, প্রত্যেকটা মানুষ ইউনিক, কেউ কারোর মতো হতে পারে না লাইফে। তুমি যেটা পারো অন্য কেউ সেটা পারে না, আবার অন্য লোক পারে তুমি সেটা পারো না। তো এটা যদি আমরা একটু ওদের মাথায় ঢোকাতে পারি, এবং এই যে হয়তো প্রেশারাইজ করা বাচ্চাদের পড়া করে, বা এই যে ক্যারিয়ার নিয়ে এত প্রেশারাইজ করা, অনেক সময় আমরা দেখি এখন ইয়াং জেনারেশন অনেক বেশি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, অনেক কিছু করে যেগুলো আমরা ভাবিনি কোনোদিনও, বাড়ি থেকে মানে বেরোনোর সাহসী পেতাম না, এখন বেরিয়ে যাচ্ছে দিব্যি, ফিরে আসছে নিজেদের ইচ্ছা মতো। এগুলো চলতে পারে না। এটা কোথাও একটা আমার মনে হয় যে একটা ফ্যামিলির সঙ্গে কোথাও যার ডিস্টেন্স বা গ্যাপ তৈরি হয়, সেখানে এই ঘটনাগুলো তৈরি হয়। এগুলো আমাদের সবকিছু তো গভর্নমেন্ট করে দেবে না, বাবা মা হিসেবে কিছু দায়িত্ব তো নিতেই হবে সবাইকে। তো সেগুলো আমাদের বাড়ি থেকেই তৈরি করতে হবে বেসটা। তারপরে তো নিশ্চয়ই সমাজের একটা দায়িত্ব রয়েছে, সেটা অনেক বড় স্পেকট্রাম, সেটা এইভাবে হয় না, সেটা কাউন্সিলিং, স্কুলগুলোকে এগিয়ে আসতে হবে, কলেজগুলোকে এগিয়ে আসতে হবে। আমার মনে হয় যে একটু সবাই মিলে সহযোগিতা করলে এই যে সুসাইডিক্যাল টেন্ডেন্সি বা এই বিপথে চলে যাওয়া, এগুলো কমে যাবে না। তো তোমরা শুনলে যে একটু নিজেদের সেলফ ফোকাস হয়ে যাও, কেন সবকিছু ডিপেন্ড করতে হবে যে সরকার করে দেবে, নাহলে বাইরের কেউ করে দেবে। নিজের ভেতরে যে তোমার একটা ইনার সেলফ আছে, সেটা নিয়ে তোমাকে অনেক নাড়াচাড়া বেশি করতে হবে, তাই কিন্তু। তো তোমরা শুনে নিলে মেডিটেশন করো। আমি সেটাই এটাও একটা খুব ভাইটাল পয়েন্ট তুমি বললে। মেডিটেশন স্কুলে মনে হয় ম্যান্ডেটরি করে দেওয়া, বাড়িতেও ম্যান্ডেটরি করে, এখন অনেক স্কুলই করায়। আমি দেখেছি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তো মাঝখানে উঠেই গেছিল, এত চাপ ছিল, এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস জুম্বাও হচ্ছে অনেক স্কুলে, অনেক স্কুলে মেডিটেশন হচ্ছে। আমি জানি অনেক স্কুল করায় মেডিটেশন, কিন্তু খুব দরকার। একটা পিরিয়ড থাকা উচিত যেখানে এই 7-8টা পিরিয়ড বাচ্চারা কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে না, একটা পিরিয়ড রাখো যেখানে ওরাও চাপটা একদম তাই দরকার, ভীষণ দরকার। ফ্যান্টাস্টিক পয়েন্ট টু বি নোটেড, তোমরা পয়েন্ট নিয়ে নাও।
আর যেতে যেতে একটা আমার এইখানে মানে বিশেষ করে এই এপিসোডের জন্য আমার খুব কাঙ্ক্ষিত আমি যে কাপ অফ চা উইথ অরুণিমাকে তুমি 10-এ কত দেবে? ওয়াও, বছরের প্রথমে মার্কস পেয়ে গেছি, সুতরাং আমি আমার মার্কস নিয়ে এগিয়ে চলছি। ইটস অল ইন্সপিরেশন, জানো তো, এরকম মোটিভেশনাল এরকম সাকসেসফুল মানুষদের কাছে এগুলো আমার কাছে কমপ্লিমেন্টস না, শুধু এগুলো আমার কাছে আমার রেজাল্ট, আমার অ্যাওয়ার্ড। সো সাথে থাকো, সঙ্গে থাকো, এরকম একটা পাওয়ার প্যাকড এপিসোড চোখ রাখতে ভুলোই না, দেখতে থাকো কাপ অফ চা উইথ অরুণিমা। নতুন বছর খুব ভালো কাটুক। থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে, সো মাচ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, 2026 সবাই খুব ভালো যাক। বাহ, একটা নতুন নিউ নোট অফ 2026, খুব ভালো থাক, স্টে টিউনড। একদম। নমস্কার। এডিটিং নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, ভাষার অনুপ্রেরণা। কাপ অফ চা উইথ অরুণিমা, 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 a cup of cha with Orunima.